যদি এখন নির্বাচন হয়, ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরো গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না, এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরেক হারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি একমত না, আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথা মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্র আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্পূর্ণ জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। তাহলে আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি চাই, কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক, এরকম জনগণ আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জন তারেক রহমান এসে বসে পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে চায় না। বলি তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানকে চায়, চাইতে পারে, এটা তার ব্যাপার। জনগণ শেখ হাসিনা, অনেক জনগণ শেখ হাসিনাও চায়। আমি বলি জনগণ কি ভোট চাই না সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব ভাই। আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি টেলিভিশনে দেখলাম একটা ক্লিয়ারিং চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো না না ভোটের মাধ্যমে আসতে পারে। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুন না আমাকে। দুই মাত্র উপায় গণঅভ্যুত্থান, দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা তাদেরকে বসাইছি, তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা সেও সঙ্গোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামত প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? কারণ পৃথিবীর কে করে, কোথায় করে? তাহলে আপনি আমাদের সঙ্গে থাকবেন। তুষার ভাই একটা কথা বলতে চাইছেন, একটা কথা একটু যদি বলেন তুষার ভাই। আপনার স্যার যে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্রের ভোট দরকার হয় না, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণঅভ্যুত্থান কখনোই গণম্যান্ডেট না। কেন না? কারণ গণঅভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয়, কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না। কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে, সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে। এখন যে মুহূর্তে গণঅভ্যুত্থান সফল হয়েছে, তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই? জামাত ইসলাম অংশ নিয়েছে, বিএনপি অংশ নিয়েছে, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে। অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে। তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার, এবং এই কারণেই কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীকালে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তারা বিএনপির ছাতার তলে চলে গিয়েছেন, জামাতের যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন, এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন, বাকি অংশ জেলে গিয়েছেন, বাকি অংশ চুপ করে বসে আছেন, কিছু বললে দোষর বলে। আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন। আমার স্যার না, আমি প্রতিবাদ করলাম। আমার স্যার প্রতিবাদ আমিও করতে পারি, কিন্তু কারণ ভাই আমরা তুষারের কথা থেকে টেনে বলি, জনগণ তার মতামত দেওয়ার অবস্থা এসছে কিনা, নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না, আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আলোচনা করি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচনে আসুক। কিন্তু আমার আমি আপনাকে একটা কথা বলি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কার রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে।
তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন। আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের কারণে, পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম। তাতেই কি, সেটাই কি আপনার রক্ষা কবচ হয়ে গেল স্বৈরাচার না আসার? আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা, সংবিধান কোনটা? কোরআন শরীফ। যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেয়ালে বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন, আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট। আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো, আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি, তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে, ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না, কিন্তু আপনি শেষ করতেন বলি, আমি বলি আপনাকে কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন 72 সংবিধান তুলনামূলকভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধানকে শেখ মুজিবের মুখের উপরে কোনো কথা বলতে পারতো? জিয়া রহমানের আমলে তার উপরে কোনো কথা বলতে পারতো? এটা হলো ডিপেন্ড করে। আবার শাহাবুদ্দিন আহমেদ উনি থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ওই সময় ওরকম কোনো ক্ষমতা ছিল, তত অনেক কিছু করছে। বিষয়টা হলো ব্যক্তি, বিষয়টা হলো মানসিকতা, এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে, যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই, আরেকদিকে থাকে ভয়। ভয়টাও থাকতে হয়। কিন্তু আমি মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না, বললে আমি ধরা খাইতে পারি, এইভাবে আমাকে অপপতন হতে পারে। এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা। আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। আপনি যেটা